আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ট্রিপ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নবম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পল্লিমা কবিতাটি। পল্লিমা কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা। এই কবিতাটি শেখার আগে দেখো, এই কবিতার একটা ছবি দেওয়া আছে। ছবিটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি একটু ভালো করে একটু দেখে দেখো। এই যে একটা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে একজন কৃষক জমিতে চাষ করতেছে। আচ্ছা, তারপরে দেখো একজন কৃষক জমিতে চাষ করছে, মানে আরো কৃষক জমিতে চাষ করছে। এই যে একটা ট্রেন, এবং ট্রেনে একজন ছেলে বিদেশ চলে যাচ্ছে। বিদেশ বলতে হতে পারে শহরে চলে যাচ্ছে, অথবা অন্য দেশে চলে যাচ্ছে, এমন হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে অলরেডি তার এই যে ছেলেটি, তার এই যে পরিবেশ, অর্থাৎ তার যে গ্রামের যে পরিবেশ, এই ট্রেন দিয়ে যাওয়ার সময় যা দেখছে, এই যে অনুভূতি প্রকাশ করছে, এটা দিয়ে এই কবি মূলত লেখছে পল্লী মা কবিতাটি। পল্লী মা বলতে নর্মালি কি বুঝিয়েছে দেখো, ঠিক আছে? পল্লী গ্রাম, ঠিক আছে? আমাদের যে পল্লী মা, এই মা বলতে হচ্ছে আমাদের যে গ্রামকে বোঝাচ্ছে, অর্থাৎ পল্লী মা হচ্ছে পল্লী গ্রাম। ক্লিয়ার? লেক্স আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো এই কবিতাটার এই কবি যে লিখেছেন, দেখো এই যে এখানে এই কবি পরিচিতিটা আমরা একটু পড়ি। দেখো কবি পরিচিতিরা: গোলাম মোস্তফা 1897 সালে জন্মগ্রহণ করছেন। 1966 সালে একজন কবি। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে দেখো রক্তরাগ, খুশ রোজ, এরপরে হাসনা হেনা, বনি আদম। খুবই গুরুত্ব, বনি আদমটা ইম্পর্টেন্ট। বিশ্বনবী খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি ইসলামিক টাইপের লেখালেখির জন্য খুবই পপুলার। তারপর দেখো এনে নিচের জীবন বিনিময় কবিতাটি, এখানে ভুল আছে, জীবন বিনিময়ের পরিবর্তে তোমরা লিখে নিবা পল্লিমা। জীবন বিনিময়ের দিচ্ছে লাগবে পল্লিমা কবিতাটি বুলবুলিস্তান কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে। তার এটা পপুলার একটা লেখা কাব্যগ্রন্থ হচ্ছে বুলবুলিস্তান। তাহলে এই পল্লিমা কবিতাটি নেওয়া হয়েছে বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে। আচ্ছা, তাহলে এবার আমরা এই কবিতাটি শিখে গেছি। তাহলে পল্লী মাম হচ্ছে পল্লী গ্রাম, অর্থাৎ আমাদের যে গ্রাম, এই গ্রামকে বুঝিয়েছে। আচ্ছা, এই কবিতাটি পড়ার আগে আমরা কবিতার একটু সারসংক্ষেপটা পড়েছি। আসলে এই পল্লীমা কবিতার মূল ভাবটা আসলে কি বুঝিয়েছে দেখো, এই যে এখানে আমরা একটু এই জিনিসটা এখানে একটু পড়বো। ঠিক আছে? দেখো পল্লীমা কবিতায় কবি গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানো এক যুবকের মাধ্যমে পল্লী জীবনের নানা বিষয় ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে? তারপর দেখো অসাধারণ শিল্পের ছয়, অর্থাৎ অসাধারণ শিল্পের ছয় তিনি কি করছেন, এই লেখা তুলে ধরেছেন। তারপরে মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার আবেগঘন পরিস্থিতি থেকে শুরু করে যাত্রাপথে পল্লীর প্রকৃতির অসাধারণ রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন। তিনি গ্রাম বাংলার নানা বিষয় কবিতার চমৎকার শিল্প কুশলতা, অর্থাৎ শিল্পগুণের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলছেন। শহর এবং গ্রামের মানুষের তুলনা করে তিনি গ্রামের সহজ সরল কঠোর মানুষের মুখ মানে লোভমুক্ত, অর্থাৎ গ্রামের মানুষের লোভমুক্ত, সম্পদের লোভ নেই, তাদের যে জমি আছে, তাদের ফসল আছে, এগুলো এই যে মুখমুক্ত জীবনের কথা বলেছেন। পাশাপাশি গ্রামের এই খেটে খাওয়া মানুষগুলো গ্রামের প্রকৃতি কত আদর যত্নে আগলে রেখেছে, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। কবির মতে এই দেখেন, কবির মতে মাতৃভূমির গোপন ধন সম্পদ এই পল্লীগ্রামে লুকিয়ে আছে। মাতৃভূমি যে গোপন ধন সম্পদ বলতে যে আমাদের জমিতে ফসল পাইগুলো, তো ধন সম্পদ লুকিয়ে আছে। কৃষক রাখাল গ্রামে থাকা মানুষগুলোই পল্লী মায়ের আপন সন্তান। তাহলে পল্লী মায়ের আপন সন্তান, কারণ পল্লী তারাই কি করতেছে, গ্রামটাকে দেখে রাখতেছে। আর শহরে যারা থাকে তারা তো শুধু সিজনাল সময় আসে, ধরেন ঈদের সময়, পূজার সময়, এরকম। তারপরে বলছে আর যারা শহরমুখীর মুখে, অর্থাৎ লোভে আবদ্ধ, তারাই পল্লী মায়ের থেকে দূরে সরে যাওয়া সন্তান। তাহলে যারা গ্রামে বসবাস করে এরা হচ্ছে পল্লী মায়ের আপন সন্তান, আর যারা শহরে চলে গেছে গ্রাম থেকে ছেড়ে, এরা হচ্ছে দূরে সরে যাওয়ার সন্তান। ওকে, এবার আমরা কবিতাটা পড়তে থাকবো। তাহলে আমরা অলরেডি দেখছি যে একজন কৃষক, এই কৃষক কি করতেছে, জমিতে এবার আমরা চাষাবাদ করতেছে, এগুলো এরকম দেখবো। ওকে, তাহলে আমরা মূল কবিতাটা এখন পড়তে থাকি। দেখো এই যে এখানে পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে। তাহলে পল্লী মায়ের বুক ছেড়ে মানে কুল ছেড়ে, অর্থাৎ মায়ের কুল ছেড়ে, অর্থাৎ এই গ্রামের কুল ছেড়ে আমরা যখন বিদেশ চলে যাই, অন্য দেশে চলে যাই, তাহলে এটা বলছে ছেড়ে যাচ্ছি চলে প্রবাস পথে। প্রবাস মানে হচ্ছে বিদেশের পথে, মানে রাস্তায়, অর্থাৎ বিদেশের দিকে পাড়ি যাচ্ছে। যখন আমরা কেউ বাংলাদেশ থেকে জব করার মানে প্রবাসে চলে যায়, সৌদি আরব, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে চলে যায়, তাহলে এরকম প্রবাস পথে। মুক্ত মানে হচ্ছে খোলা, মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্পরথে হচ্ছে রেলগাড়ি। তার মানে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি প্রবাসের দিকে, আর খোলা মাঠের দিকে কি চলতেছে, ট্রেনে করে যাইতেছে, যেহেতু ট্রেনটা চলতেছে। দেখো উদাস হৃদয়, উদাস মানে হচ্ছে মলিন বা উদাসীন। উদাস হৃদয় তাকিয়ে রয় মানে থাকি, এই রয় মানে থাকি। আমি উদাস হৃদয়ে, অর্থাৎ উদাসীন হয়ে তাকিয়ে থাকি মায়ের শ্যামল মুখের পানি বলতে মায়ের বলতে বলছে পল্লী গ্রামের, অর্থাৎ পল্লী গ্রামটার বলতেছে মায়ের সাথে তুলনা করছে, পল্লী গ্রামকে মায়ের সাথে তুলনা করছে। শ্যামল মানে হচ্ছে সবুজ। আচ্ছা, মুখের পানে অর্থাৎ মাঠের দিকে, অর্থাৎ এই ট্রেনটা কি করতেছে দেখো তো, আমরা একটু উপরে দেখো, ট্রেনটা কিন্তু এই যে
এই গ্রামের প্রকৃতির পাশ দিয়ে চলে যেতেছে না, এই জন্যই বলতেছিল এই কথাটা যে এই যে দেখো এরকম বলতেছে এই যে মা এরকম উদাস হৃদয় তাকিয়ে রয়, অর্থাৎ আমার উদাসীন হৃদয়টা তাকিয়ে থাকে কোথায়, মায়ের শ্যামল মুখের পানে। অর্থাৎ এই পল্লী গ্রামের সবুজ মাঠগুলো আছে, মাঠগুলোতে কে কী করতেছে এইগুলোর দিকে, কারণ অনেকদিন এগুলোর সাথে দেখা হবে না। বিদায় বেলায় অর্থাৎ যাওয়ার বেলায়, বিদায় বেলা বলতে যাওয়ার বেলায় বিয়োগ ব্যথা, বিয়োগ মানে বিচ্ছেদের ব্যথা, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি বা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, তাহলে আমার একটা ব্যথা, বিচ্ছেদের যে ব্যথা। অশ্রু, অশ্রু মানে চোখের জল, অশ্রু আনে দুই নয়ন, তাহলে কখন দুই নয়নে অশ্রু আনে, যখন সে বিদায় বেলা চলে যাচ্ছে, অর্থাৎ যখন গ্রাম ছেড়ে চলেছে। তাহলে এই লাইনের এখানে কী কী গুরুত্বপূর্ণ, প্রবাসে চলে যেতেছে, তারপরে কি দিয়ে যাইতেছিল, বাষ্পরথে চলে, বাষ্পরথ অর্থাৎ রেলগাড়িতে চলে যেতেছিল। তারপরে কোন দিকে দেখা গেছিল, এই মায়ের শ্যামল মুখের পানের দিকে, মুখের পানে মানে দিকে, এটা হচ্ছে একটা অনুসর্গ। তারপরে বিদায় বেলা যখন যাচ্ছিল তখন দুই চোখে কি আসছিল, দুই চোখে অশ্রু বা জল আসতেছিল। এবার দেখো এই যে আমরা চারটা লাইন পড়ছি, এখানে যে চারটা লাইন পড়ছি, এই চারটা লাইন দ্বারা আসলে কি বুঝাইছে আমরা এটার একটু ব্যাখ্যাটা আমরা পড়ে আসবো। এখন এই চারটা লাইনের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসবো। 1 থেকে 4 নম্বর লাইনের ব্যাখ্যাটা আমরা এখন পড়বো। এবার দেখো, পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে, মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্পরথে উদাস হৃদয় তাকিয়ে রয়, মায়ের শ্যামল মুখের পানে বিদায় বেলা বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে। তাহলে এই জায়গাটা দিয়ে আমরা ব্যাখ্যাটা আসলে কি পাইছি আমরা দেখি। দেখো, আচ্ছা, পল্লী মায়ের কুলিয়ে ছেড়ে তার সন্তান শহরে পাড়ি জমিয়েছে, খোলা মাঠের মধ্য দিয়ে রেলগাড়ি চলে সে চলে যাচ্ছে, যাওয়ার পথে পল্লী মায়ের শ্যামল রূপের দিকে তাকিয়ে আছে, গ্রামের দিকে তাকিয়ে আছে। পল্লী গায়ের সঙ্গে বিচ্ছেদের মুহূর্তে তার হৃদয় বেদনার্থ অর্থাৎ কষ্টে নিয়ে হয়ে উঠেছিল, ব্যতীত হয়ে উঠছে, তার সেই বেদনা চোখ থেকে অশ্রু পড়ছে, তার চোখ দিয়ে কি করছে, অশ্রু ঝরছে। 4 লাইন দেখো, এখানে 4 লাইনটা এরকম, পরের 4 লাইনটা একটু দেখো এখানে। আচ্ছা, স্নেহময়ী রূপ ধরে মা, এই মা বলতে হচ্ছে পল্লীগ্রাম, তাহলে পল্লীগ্রামটা স্নেহময়ী রূপ ধরেছে, মানে সুন্দর রূপ ধরেছে, দাঁড়িয়ে আছে মাঠের উপর, উপর মানে পরে, মাঠের পরে মানে মাঠের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার যে গ্রামটা, গ্রামটা স্নেহময়ী রূপ ধরে দাঁড়িয়ে আছে মাঠের পরে, মাঠের উপর দাঁড়িয়ে আছে। মুক্ত চিকুর ছড়িয়ে গেলে, চিকুর অর্থ হচ্ছে চুল বা কেশ, মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক হতে ওই দিগন্তরে। দিগন্ত শব্দের অর্থ হচ্ছে এই এক সীমানা থেকে অন্য সীমানা, অর্থাৎ যতদূর চোখ যায়, অর্থাৎ যেখানে আকাশ গিয়ে মিলছে, তুমি তাকাইলে শেষ আকাশে যেখানে মিলছে তোমার মনে হবে ওইটা হচ্ছে শেষ প্রান্ত। তাহলে বলতেছে এনে মুক্ত চিকুর, অর্থাৎ এই চুল যেমন সব দিকে ছড়াইয়া ছিটিয়ে থাকে, যখন বাতাসে ছড়াইয়া ছিটিয়ে থাকে বা এরকম মেয়েদের, ঠিক চোখই এরকম দেখো, এই লাইন এরকম, ঠিক মুক্ত চিকর মানে চুলগুলো ছড়িয়ে গেছে দিক দিগন্তরে, ঠিক তার এই গ্রামের বিভিন্ন কিছু চারদিকে ছড়াই গেছে, রাস্তাগুলো এদিক ছড়াই গেছে, কি জমিগুলো ওই দিক ছড়াই গেছে, এরকম ছেলে মেয়ের ভিড় করেছে। ছেলে মেয়ে মানে গ্রামের মানুষগুলো বলতেছে, ছেলে মেয়ে বলতে এখানে গ্রামের মানুষগুলোর কথা বলছে, গ্রামের মানুষগুলো ভিড় করেছে। দেখো চৌদিকে, চৌদিকে মানে চারদিকে, চৌদিকে মানে চারদিকে, তার আঙ্গিনাতে, আঙ্গিনা মানে হচ্ছে মাঠ ঘাট পথ, অর্থাৎ এই গ্রামের চারপাশে যে মাঠ ঘাট পথ আছে, এই পথগুলোতে ছেলেমেয়েরা কী করছে, ভিড় করছে, কেউ চাষাবাদ করছে, কেউ খেলাধুলা করছে, কেউ গরু চড়াচ্ছে, এই বলছে। দেখো, দেখছে মা সেই সন্তানেরে পুলক ভরা ভঙ্গিমাতে, পুলক মানে হচ্ছে আনন্দ, ভঙ্গিমা মানে দৃষ্টিতে, অর্থাৎ গ্রাম মা, এই যে দেশকে যেমন আমরা মার সাথে তুলনা করছি, বলতেছে এই যে মা, এই মা বলতে হচ্ছে এই গ্রাম, গ্রাম কী করছে, তার সন্তানদেরকে আনন্দের দৃষ্টিতে তাকায় রয়েছে। আনন্দের দৃষ্টিতে কখন, একজন কৃষক যখন জমিতে ফসল কাটে তো সে অনেক খুশি হয়ে যায়, ছেলেমেয়েরা যখন এই তার জমিতে খেলাধুলা করে তখন খুশি হয়ে যায়। এইগুলো এই গ্রাম, গ্রাম মানে হচ্ছে এখানে মাকে বলছে, এগুলো এই গ্রাম অর্থাৎ এই পল্লী গ্রাম, এগুলো দেখে দেখে কী করছে, আনন্দে আত্মারা হয়ে যায়, খুশি হয়ে যায়। ক্লিয়ার? তার মানে এই কথাগুলো এখানে বলছে। দেখো তাহলে এই 4 প্যারার মধ্যে ইম্পর্টেন্ট কি, স্নেহবী মা দাঁড়ায় আছে কোথায়, তারপরে চিকুর ছড়িয়ে আছে এরকম, তারপরে ছেলেমেয়েরা কোথায়, চারদিকে কী করছে, আঙ্গিনাতে, আর তখন কী করছে, সন্তানদের ওই পুলক ভরা দৃষ্টিতে কী করছে, মা তাকায় রয়েছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা পরের যে 4 লাইনের ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি, চলো। দেখো এই 4 লাইনের যে ব্যাখ্যাটা আছে, এই যে আমাদের এখন যে 4 লাইন পড়ছে, এই 4 লাইনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখো, স্নেহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে, মুক্ত চিকর ছড়িয়ে গেছে দিক হতে ওই দিগন্তরে, ছেলে মেয়ে ভিড় করেছে,
চৌদিকে তার আঙ্গিনাতে দেখছে মা সেই সন্তান রে পুলক ভরা ভঙ্গিমাতে। তাহলে এই লাইনগুলোর ব্যাখ্যাটা কি বলছে দেখো, পল্লীর প্রকৃতি ও তাকে ঘিরে গড়ে ওঠা জনজীবন মা ও সন্তানের সাথে তুলনীয় সম্পর্ক, তার সন্তানের সাথে সম্পর্কিত সম্পর্কের সাথে তুলনীয়। পল্লীর দিক দিগন্ত বিস্তৃত মাঠ, প্রান্তর, গাছগাছালি অপরূপ শোভা বর্ধন করে, সৌন্দর্য, শোভা মানে সৌন্দর্য বৃদ্ধি করে। তাকে স্নেহময়ী মায়ের মতো দেখা, তখন তাকে এই গ্রামটাকে মায়ের মতোই দেখায়। সারাক্ষণ সেই প্রকৃতিতে মানুষজন বিচরণ করে, নানান কাজে ব্যস্ত থাকে। ঠিক আছে, যেমনভাবে সন্তানেরা মাকে ঘিরে থাকে, ঠিক পল্লীর প্রকৃতি জনমানুষের আনাগোনা তেমন রূপ ধারণ করে। পল্লীর মাও যেন তার সন্তানদের দেখে আনন্দিত হয়, তাদের গ্রামটার কথা এখানে বলছে। তারপরে দেখো এই যে এরকম চাটা, ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে। দেখো আমরা নর্মালি, তোমরা কিন্তু গরু বানানটা এইভাবে পড়ে আসছো, তাই না? আমরা কিন্তু গরু বানানটা এইভাবে পড়ে আসছি, কিন্তু বর্তমানে বাংলা একাডেমির যে গরু বানানটা এটা এরকম, ঠিক আছে? জাস্ট আমরা গরু বানানটা যে এরকম যে পড়ি না, আমরা যে গরু বানানটা অলরেডি পড়ি এরকম, তাহলে বর্তমানে গরু বানানটা কিন্তু এই যে এরকমভাবে, ঠিক আছে? বর্তমানে গরু বানানটা এটা রাইট, আগে আমরা পড়ছি, আগে ছিল এটা রাইট, ক্লিয়ার? এখন গরু বানানটা কি, এটা রাইট। তাহলে দেখো বর্তমান কারিকুলামে, নতুন কারিকুলামে কিন্তু তোমাদের একদম পিওর সঠিক বানানটাই দেওয়া আছে, গরু বানানটা। দেখো গরু বানানটা ভালো করে একটু দেখো, ঠিক আছে? দেখো, ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনে সুখে। তাহলে গরু চড়ে কি করে, লেজ দুলিয়ে চড়ে মানে চলতেছে গরুগুলো মাঠের মধ্যে যে মানে ঘাস খাচ্ছে এরকম। ওই যে পাখির গানে মানে পাখির কলরবে, গান মানে কলরবে, গানের সুখে কাঁপন জাগে বনের বুকে। কাঁপন মানে কেঁপে ওঠে, অর্থাৎ পাখিরা যখন গানে কলরবে মেতে ওঠে, তখন যেন বনটা, অর্থাৎ এই জমির পাশে যে গাছপালাগুলো যেন কেঁপে ওঠে। তারপর দেখো, মাথাল মাথায় কাস্তে হাতে, মাথাল মানে হচ্ছে কৃষকের মাথার উপরে যে টুপিটা পরে, কৃষক যে রৌদ্র থেকে বাঁচার জন্য মাথার উপর যে টুপিটা পরে, এটা বলে মাথাল। মাথায় কাস্তে মানে হচ্ছে ধান যে কাটে যে অস্ত্রটা দিয়ে, এটা বলে কাস্তে, যেটা দিয়ে কাটে, যে লোহার যে দাঁড়ালো, এটা ছুরির মতো, এটা বলে কাস্তে। আমি কাস্তে হাতে এই যে চলে কালো রঙের যে চাষা, উড়াই মায়ের আপন ছেলে, উড়াই মায়ের ভালোবাসা। উড়াই বলতে এই গ্রামের মানুষগুলোর কথা বলছে, উড়াই বলতে গ্রামের মানুষগুলো হচ্ছে আপন ছেলে, কারণ এই গ্রামের মানুষগুলো তো চাষাবাদ করে। উড়াই মায়ের ভালোবাসা, তাহলে যেহেতু এই গ্রামের মানুষগুলো গ্রামে বসবাস করে, গ্রামটাই জন্মস্থান, গ্রামে ফসল ফলায়, তাহলে এরাই হচ্ছে মায়ের ভালোবাসা। যেমন যেই ছেলেটার ধরো গ্রামে থাকে বা বাবা মার সাথে, তাহলে এই ছেলেটার প্রতি বাবা মার একটু টান থাকে, কারণ সারাক্ষণ ওই সুখে দুঃখে এই ছেলেটা থাকে। যারা শহরে আসছে, শহরে চলে যায়, আবার অনেক দিন পরে আবার মানে ঈদে, পূজায়, ছুটিতে যায়, এদের থেকে কিন্তু গ্রামের ছেলেটার সাথে সম্পর্ক বেশি থাকে। তার মানে এখানে এই কথাটা কি বলতেছে দেখো, তাহলে এই যে মাঠের পরে গরু চড়ে লেজ দুলিয়ে, তখন আর পাখিরা যখন গান করে, তখন কি হয়, এই কাপন যেন দৌড়ে যায় বনের মধ্যে। তারপরে মাথায় কাস্তে হাতে কাজ করে কে, কালো চাষা। ওরাই এই চাষারাই হচ্ছে কি, মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা। এবার তোমাদের একটা জিনিস দেখো, এই মাথাল জিনিসটা দেখো, এই যে এখানে যে মাথাল, এই যে দেখো কৃষক যে এই যে মাথার মধ্যে ধীরে ধীরে রৌদ্র থেকে বাঁচানো, এটা বলে মাথাল, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু এই কয়েকটা লাইনের একটু ব্যাখ্যাটা দেখে আসি। দেখো, তাহলে এই কয়েকটা লাইনের ব্যাখ্যাটা হচ্ছে, দেখো এনে সুন্দর করে ব্যাখ্যাটা আমি এটা বলে দেওয়া আছে। এই কয়েকটা লাইনের ব্যাখ্যা দেখো, পল্লীগ্রামে মাঠে গরু চড়ে, গরু বানটা আবার বলছি, গরু বানটা হচ্ছে বর্তমানে এটাই রাইট। সেখানকার বন প্রকৃতি পাখির গানে মুখরিত, অর্থাৎ পাখিরা গান করে মুখরিত। এছাড়াও কৃষকরা মাথায় মাথাল দিয়ে, অর্থাৎ টুপিটা যে পরে, হাতে কাস্তে দিয়ে কাজ করে। এসব গ্রামীণ প্রকৃতির চিরচেনা রূপ, অর্থাৎ গ্রামীণ প্রকৃতির চিরচেনা রূপ পল্লী মায়ের সাথে কখনোই তাদের বিচ্ছেদ করে না, অর্থাৎ এই রূপের কোনো বিচ্ছেদ করে না। মায়ের আপন ছেলেদের মতো তারা পল্লীতেই বিরাজ করে, আর দেখো পল্লীমাও তাদেরকে ভালোবাসে, আপন করে নাই। ওকে, তারপরে আমরা পরের যে চারটা লাইনে আমরা একটু দেখে আসি। দেখো, উড়াই মানে গ্রামের মানুষগুলোর কথা বলছে। উড়াই সবাই সহজভাবে ঠাঁই পেয়েছে মায়ের কোলে। ঠাঁই মানে স্থান বা আশ্রয়। তাহলে ওরা কারা, যারা গ্রামে বসবাস করে, অর্থাৎ গ্রামের মানুষগুলো ঠাঁই পাইছে মায়ের কোলে। এই মা বলতে পল্লী গ্রামের কথা বলছে, মা বলতে পল্লী গ্রামের কথা বলছে। দেখো, শান্তি সুখে বাস করে সব, অর্থাৎ সবাই শান্তি সুখে বাস করে। কাটাই না দিন নাডা বাড়া করে, দেখো না গন্ড মানে ঝগড়ায় বাঁধে, অর্থাৎ এরা কি করে, শান্তিতে বসবাস করে, গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করে। কাটায় না দিন গন্ডগোল, অর্থাৎ এরা গন্ডগোল করে, ঝগড়ায় বাজ করে কি করে না, দিন কাটায় না। গরু মহিষ, দেখো গরু বান্ড আবারও দেখো, গরু মহিষ যে ঠাই চড়ে, ঠাই মানে স্থানে, গরু মহিষ যে ঠাই চড়ে, অর্থাৎ যে স্থানে চড়ে, গরু মহিষ যে স্থানে চড়ে, শালিক তাহার পাশেই চড়ে, অর্থাৎ যেখানে গরু মহিষ চলে সেখানে শালিকও চলে।
ঠিক আছে, কারণ দেখবা গরু যখন মানে ঘাস খায় তার উপরে শালিক অনেক সময় পিঠে বসে থাকে। তাহলে এই কথাটা কবি সুন্দর করে পুরো ধরেছে যে যেখানে গরু মহিষ চড়ে ঠিক এর পাশে শালিকও কি করে চড়ে, শালিকও থাকে, কখনো বা পৃষ্ঠে চড়ে, কখনো কি করে এই গরু মহিষের পিঠের মধ্যে চড়ে, পিঠে মানে সে পিঠে পিঠে চড়ে, কখনো বা নৃত্য করে, কখনো বা এই শালিকগুলো কি করে নাচতে থাকে, নৃত্য করে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু এই লাইনগুলোর ব্যাখ্যাটা একটু দেখে আসি। দেখো এই যে ব্যাখ্যাটা, এই যে এখানে দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাটা পড়ো। পল্লীর সকল প্রাণী ও মানুষ সুখে শান্তিতে বসবাস করে পল্লী গ্রামে, অর্থাৎ ঠিক আছে, সেখানকার জীবন সহজ সরল, অতি সাধারণ ও সুন্দর। সেখানে কোনো কোলাহল নেই, সেখানে পশু পাখিরা কি করে, পশু পাখির মাঝেও পরম মিত্রতা থাকে, অর্থাৎ বন্ধুত্ব সম্পর্ক থাকে, অর্থাৎ গরু মহিষ এবং শালিক এরা একসাথে বসবাস করে, সবাই আপন আপন রূপে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারপরে আমরা দেখব, এরপরে দেখো এই যে রাখাল ছেলে, রাখাল মানে কৃষক, কৃষক যে ছেলেটা আছে রাখাল ছেলে, অর্থাৎ কৃষক ছেলে, দেখো রাখাল ছেলে, কৃষক ছেলে, এই যে কৃষক ছেলে চড়াই ধেনু, ধেনু অর্থ হচ্ছে গরু, দেখো ধেনু অর্থ হচ্ছে গরু, গরু ধেনু অর্থ কি গরু, গরুর হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে ধেনু। তাহলে দেখো রাখাল ছেলে কি চড়াই, ধেনু, রাখাল ছেলে চড়াই ধেনু। আর দেখো বাজাই বেনু অসৎ মূলে, ওই বট গাছ যেটা আমরা বলতে পারি, দেখো রাখাল ছেলে অর্থাৎ কৃষকের যে ছেলে চড়াই ধেনু, ধেনু মানে গরু চড়াই, আর সাথে সাথে বাজাই বেনু, বেনু মানে হচ্ছে বাঁশি, বাঁশি বাজাই অসৎ মূলে, অসৎ মানে কি অসত্য গাছ মানে বট গাছ, বট গাছে, অর্থাৎ গরু মহিষগুলোরে কি মানে মাঠে ছেড়ে দিয়ে কি করে কৃষক, কি করে ওই যে অনেক বাঁশি বাজায় না, এটাই বলছে। যেই গানেরই পুলক লাগে, সেই গানেরই পুলক লাগে, পুলক মানে আনন্দ, যখন কৃষক গান গায় সেই গানেরই পুলক মানে আনন্দ, আনন্দ লেগে ধানের ক্ষেত ওই উঠলো দুলে, অর্থাৎ জমি, ধানের যে জমিগুলো কি হয়েছে দুলে, হেলে দুলে উঠছে, অর্থাৎ এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। ক্লিয়ার? সেই গানেরই পুলক লেগে, পুলক মানে আনন্দ লেগে, ওই তার এই যে কৃষকের গানেরই পুলক লেগে বিলের জলে বাদন টুটে, বাদন টুটে, অর্থাৎ বিলের জলের বাদন, বাদন মানে হচ্ছে ছুটে যাওয়া, টুটে মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, এই টুটে অর্থ হচ্ছে ছিঁড়ে যাওয়া, অর্থাৎ তুমি বিলের জলগুলোর যে চারদিকে ব্যারিকেড দিয়ে বাইদা রাখছে এইগুলো ছুটে যায়, ছিন্ন হয়ে যায়, বন্ধন ছিন্ন হয়ে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে উপমা দিয়ে বলছে, অর্থাৎ গানের আনন্দে এতটা পরিমাণ মানে বিলের জলের মানে দেহ বা সৃষ্টি হয় বা ইয়াগুলো হয়, যেমন এই বাদনগুলো কি হয় ছুটে যায়। আচ্ছা, তারপরে মায়ের মুখে হাসির মতো কমলকলি, দেখো কমলকলি মানে হচ্ছে পদ্ম ফুল, কমল অর্থ হচ্ছে পদ্ম, কলি অর্থ ফুল, কমল ফুল উঠলো উঠে। তাহলে দেখো এখানে কি বলছে, যখন রাখাল ছেলে কৃষক ছেলে যখন কি করে ধেনু বাজায়, অর্থাৎ গরু চড়াই, ধেনু চড়াই, ঠিক আছে, বেনু বাজাই, কোথায় করে অসৎ মূলে, তখন আনন্দে কি হয়ে যায়, ক্ষেতগুলো দুলতে থাকে, গানের আনন্দে কি হয়ে যায়, বিলের জলের বাদন ছুটে যায়, এবং তখন কি মায়ের মুখে, অর্থাৎ পল্লী গ্রামের এগুলো দেখে, পল্লী মা, পল্লী গ্রাম এগুলো দেখা কি করে এরকম হাসির মতো কি ফুটে ওঠে, পদ্ম ফুল ফুটে ওঠে বিলের জলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখি এই লাইনের ব্যাখ্যাটা কি আছে, আমরা একটু দেখে আসি ভালো করে। তাহলে দেখো এখানে ব্যাখ্যাটা কি আছে, বাংলা গ্রামীণ প্রকৃতি, রাখাল ছেলে গরু চড়াই, অসৎ গাছের নিচে বসে তার তার বাঁশির বাজানো গানের সুর যেন প্রকৃতিকে আলোড়ন সৃষ্টি করে, আর সৌন্দর্য সৃষ্টি করে, আলোড়ন সৃষ্টি করে, ধান ক্ষেত দুলে ওঠে। আচ্ছা, তারপর জল থই থই বিলে ফুটে উঠে কি পদ্মের সৌন্দর্য পল্লিমাকে আরো কি করে মোহনীয় করে তোলে, আর সৌন্দর্যমণ্ডিত করে তোলে। ঠিক আছে? দুপুর বেলায়, অর্থাৎ যখন দুপুর বেলা হয়, দুপুর বেলায় ক্লান্ত হয়ে, সবাই যখন ক্লান্ত হয়ে যায়, কৃষকরা সবাই কাজ করতে করতে বা এরকম ক্লান্ত হয়ে যায়, রৌদ্রতাপে কৃষক বায়া, বায়া মানে হচ্ছে বাই, এই এনে হচ্ছে বায়া মানে হচ্ছে বাই, অর্থাৎ কৃষক বাই, যখন বাই, এই বায়া মানে হচ্ছে কি বাই। ওকে, বলতেছে দেখো, যখন দুপুরবেলা ক্লান্ত হয়ে কৃষকরা রৌদ্রের তাপে কি হয়, কৃষক ভাইয়েরা বসলো এসে গাছের ছায়ায়, অর্থাৎ গাছের ছায়ায় এসে বসে, গাছের ছায়ায় এসে বসে, বুনজিতে মানে উপভোগ করতে, বুনজিতে মানে ভোগ করতে বা উপভোগ করতে, স্নিগ্ধ ছায়া, স্নিগ্ধ মানে কোমল বা শীতল ছায়া, অর্থাৎ কি করে দুপুরবেলায় যখন ক্লান্ত হয়ে যায় তখন কৃষকরা রৌদ্র থেকে বাঁচার জন্য কৃষক ভাইয়েরা কি করে এই গাছের ছায়ায় নিচে বসে কি করতে, ভোগ করতে, একটু ঠান্ডা শীতল বাতাস উপভোগ করতে। ক্লিয়ার? মাথার উপর ঘন নিবিড়, নিবিড় মানে হচ্ছে গভীর, মাথার উপর, তখন গাছ যেহেতু গাছের নিচে বসছে, ঠিক আছে, বড় গাছের নিচে বসছে, তখন মাথার উপর ঘন নিবিড় গভীর কচি কচি ওই যে পাতা, অর্থাৎ পাতা, ওই যে মার আপন হাতের তৈরি মাঠের ছাতা, আমরা যখন মাঠের ছাতা নিয়ে দাঁড়াই থাকি যেমন
ঠিক মা মা বলতে পল্লীগ্রামও কী করছে, গাছগুলোর এমনভাবে সেট করে রাখছে, সাজায় রাখছে, গাছের পাতা দিয়ে মনে হয় যেন একটা ছাতা তৈরি করে রাখছে গাছের গরম। গাছকে আমরা ছাতা বলতে পারি না, গাছের নিচে যখন আমরা বসে থাকি, তাহলে এটাই বলছে। মা এদের মাথার উপর যে গণনিবিড় কচি এই কচি যে পাতাগুলো হয়, পাতাগুলো, এই পাতাগুলো দেখলে মনে হয় পল্লী মা, এই মা মানে হচ্ছে পল্লীগ্রাম বা মা আপন হাতে তৈরি করে রাখছে কি মাঠের ছাতা, অর্থাৎ মাঠে মাঠে কি করে গাছ দিয়ে ছাতা তৈরি করে রাখছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা একটু ব্যাখ্যাটা পড়ে আসি। দেখো ব্যাখ্যাটা কি আছে এরকম। আচ্ছা দেখো, কৃষকরা রৌদ্রতাপ সহ্য করে মাঠে কাজ করে, কাজ করতে করতে প্রচণ্ড গরমে যখন ক্লান্ত হয়ে তারা তখন গাছের ছায়া এসে বসে, তখন গাছের পাতা যেন ছাতার মতো তাদেরকে ছায়া দেয়। ক্লিয়ার? রোদের উত্তাপ থেকে বাঁচায়। এখানেও পল্লীমা তার কৃষক ছেলেকে গণপাতা দিয়ে নিজের হাতে তৈরি ছাতার সাহায্যে কি করে রোদ থেকে তাদেরকে রক্ষা করে। এগুলো হচ্ছে উপমা দিয়ে কবি একের পর এক বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, এখানে ঘাম ভেজা তার ক্লান্ত, দেখো ঘাম ভেজা তার, তার মানে কৃষক ভাইয়ের। এই ঘাম ভেজা কার? কৃষক ভাই যখন কাজ করতে করতে ক্লান্ত, ঘাম জ্বরে দেখো তো শীতল, শীতল মানে ঠান্ডা, সমীর অর্থ হচ্ছে বাতাস, সমীর অর্থ কি বাতাস, যেমনি চাওয়া মানে একজন কৃষক ভাই যখন জমিতে পরিশ্রম করে তখন তার শরীরে একটু ঠান্ডা বাতাস চাই, যে একটু ঠান্ডা বাতাস হলে শরীরের উত্তাপটা একটু কমবে, একটু ঠান্ডা মানে মনটা একটু ভালো লাগবে। যখনই তার মনটা চাইতেছে, পাঠিয়ে দিল অমনি মা, মা মানে হচ্ছে পল্লী গ্রামের যে মা, মা স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া, অর্থাৎ স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া মানে যখনই কৃষক ভাই ক্লান্ত হয়ে ঠান্ডা বাতাস মন থেকে চাই, তখনই পল্লী মা কি করে, ওই যে দেখো না গাছের নিচে যে ঠান্ডা বাতাস হয়, বা একটা পল্লী গ্রামে যেটা বাতাস বয়ে যায় ঠান্ডা বাতাস, শহরে কিন্তু এটা পাওয়া যায় না, গরম বাতাস উত্তপ্ত বাতাস, কিন্তু গ্রামে কিন্তু ঠান্ডা বাতাস যায়। তখনই কি হয়, পল্লীমা কি পাঠাই দেয়, তার স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া, অর্থাৎ ঠান্ডা বাতাস যে পাঠাই দেয়। কালো দিঘির কাজল জলে, কালো দিঘি অর্থাৎ কালো দিঘির, কাজল মানে কালো কালো জলটা, অর্থাৎ দিঘির পানিগুলো কালো লাগে কেন, চারদিকে ঘন কি গাছপালা থাকে যেন কালো লাগে, দিঘির পানিগুলো কালো কালো মনে হয়। কালো দিঘির কাজল জলে মিটল তার তৃষ্ণা জ্বালা, যখন কৃষক ভাইয়ের পানি পিপাসা লাগে তখন ওই যে দিঘির যে পানি, ওই পানির দিঘির যে কালো পানি, কালো পানি বলতে পারে, দিঘির যে পানিটার এই কালো লাগে কেন, ওই চারদিকে যে গাছ গাছালি দিয়ে ভরা, এই জন্য। আবার এই নোংরা পানি মনে করো না, তাহলে ওই পানি দিয়ে কি করে তৃষ্ণা মেটায় কে, তার মানে তৃষ্ণা মেটায় ওই কৃষক ভাই, তার তৃষ্ণা মেটায়। ক্লিয়ার? কোনো সে আদিকালে, কোনো মানে আদিকাল মানে সুস্থ একদম শুরুর দিক দিয়ে, একদম অনেক আগ থেকেই আদিকাল হতে মা রেখেছে এই জলের জ্বালা, অর্থাৎ মাটির এরকম দেখো জলের জ্বালা, এই জ্বালা শব্দটা হচ্ছে মাটির বড় পাত্র, জলের পানির এরকম, ওই যে কালো দিঘিটার মধ্যে যে পানি জমাই রাখছে, মনে হইতেছে এই জল মানে কি করছে মা, পল্লী মা কি করতেছে, মাটির বড় পাত্রে পানি ধরে রাখছে, যখন তার সন্তানদের লাগবে তখন যেন খাইতে পারে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এরকম ক্লান্ত হয়ে যায় তখন কি ঠান্ডা পানি চাই, আর তখনই মা কি করে ঠান্ডা পানি পাঠায় দেয়, এবং কি করে কালো দিঘির যে কালো জলগুলো আছে, কাজলা দল বা কালো জল আছে, এইগুলো দিয়ে কি করে তৃষ্ণা মিটাইতে পারে। ঠিক সেই আদিকাল থেকে কি করছে এই গ্রাম লক্ষ্মী মা কি করে জলের জ্বালা মিটানোর জন্য কি বড় পাত্র রেডি করেছে। বড় পাত্র বলতে বোঝাচ্ছে ওই যে দিঘির জলের যে ইয়ারা কে বলছে। এবার আমরা এটা একটু ব্যাখ্যা দেখে আসি। দেখো, পল্লী মায়ের সন্তানেরা প্রচণ্ড গরমে কাজ করে যখন ক্লান্ত এবং গামার্ত মানে যখন গেমে এরকম গামার্ত হয়ে পড়ে, তখন তারা ঠান্ডা বাতাসের প্রয়োজনীয়তা অনুভব করে। ঠিক সেই মুহূর্তে পল্লী মাতাও তার স্নিগ্ধ শীতল বাতাসের সাহায্যে সন্তানের শরীর মন জড়িয়ে দেয়, অর্থাৎ ঠান্ডা বাতাসটা যখন আসে, দিঘির জলের তৃষ্ণার্ত সন্তানের পিপাসা মিটিয়ে দেয় দিঘির জল দিয়া। আহার এই যে দেখো পল্লীর প্রকৃতি এই সুধাভাণ্ডার যেন কখনোই ফুরিয়ে যায় না, অর্থাৎ এগুলো কখনো কি হয় না, শেষ হয়ে যায় না। তারপরে দেখো, সবুজ দানে মাঠ ভরেছে, সবুজ দানে মাঠ ভরে গেছে, ছেয়েছে, অর্থাৎ সবুজ দানে মাঠ ছেয়েছে, ছেয়েছে মানে ভরে গেছে। কৃষক তাহা দেখলেছে, অর্থাৎ কৃষক তা দেখতেছে, অর্থাৎ পুরা মাঠটা সবুজে, মাঠটা ভরে গেছে কি করে দানে। রঙিন আশায় স্বপ্ন, অর্থাৎ রঙিন স্বপ্ন দেখছে, ধানগুলো এখন একদিন মানে বাড়িতে তুলবো, ঠিক আছে। রঙিন আশার স্বপ্ন এলো, নীল নয়নের আকাশ ছেয়ে, অর্থাৎ পুরো আকাশের নিচে যেন তার স্বপ্নটা বুইনা রয়েছে, যেমন কি করছে আকাশের নিচে যেমন জমির ফসলগুলো ফলতেছে, যেমন এই স্বপ্নটা বলে আকাশ ছেয়ে গেছে, ঠিক আছে, নীল নয়নে। ওদেরই দেখো
ওদেরই ও গড়ের জিনিস, অর্থাৎ কৃষকদের, এই ওদের বলতে কৃষকদের এসে গড়ের জিনিস, আমরা যেন পরের ছেলে, আমরা যেন পরের ছেলে, অর্থাৎ যারা আমরা বিদেশে থাকি, অর্থাৎ আমরা যেন বিদেশ থেকে, এরা হচ্ছে পরের ছেলে, ঠিক আছে। আর ওদেরই হচ্ছে গড়ের জিনিস, অর্থাৎ কৃষকদের হচ্ছে গড়ের জিনিস, আর আমরা কি হচ্ছে পরের ছেলে। মোদের ওতে নাই অধিকার, মোদের মানে হচ্ছে আমাদের, মোদের মানে হচ্ছে আমাদের, আমাদের ওইসবে অধিকার নেই, অর্থাৎ এই যে ফসল ফলাই কে, কৃষক ফলাই না, কৃষকের অধিকার আছে ওই ফসলগুলোর দিকে, আমাদের অধিকার নেই, আমরা তো এটা কিনে খাই, শহর যারা থাকি বা বিদেশে যারা থাকি কিনে খাই। তাহলে বলতে চাই কৃষক ছেলেদের যারা গ্রামে এগুলো চাষাবাদ করে এদেরই অধিকার আছে, ওরা দিলে তবেই মেলে, মেলে মানে সে পাই, কৃষকরাও যদি আমাদেরকে দেয়, কৃষকরাও যদি আমাদেরকে কাছে বিক্রি করে, তাহলে আমরা শহরের মানুষ পাই, তাই না? এই কথাটা এনে বলতেছে, ক্লিয়ার? এবার এটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসি, দেখো। এই যে দেখো ব্যাখ্যাটা আমরা একটু দেখি, দেখো বলতেছে কি, কৃষকের প্রচুর পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, ঠিক আছে, ধান চাষ করে, আচ্ছা ধান চাষ করে যখন সবুজ মাঠ ভরে যায়, তখন কৃষকের মনে আনন্দের জোয়ার বয়ে যায়। তারপর দেখো, চোখে আসে রঙিন স্বপ্ন, এসব ফসল পল্লী প্রকৃতি সকলই উপাদানই কেবল তাদেরই অধিকার রয়েছে, অর্থাৎ যারা পরিশ্রম করে এদেরই তো অধিকার রয়েছে কৃষকদের, কেননা তারা পল্লী মাকে আঁকড়ে সেখানেই পড়ে থাকে আপন সন্তানের মতো। পল্লীর ধান্য ধন ভাণ্ডার, ধান্য না ধন ভাণ্ডারে, তাই তা অন্য কারো অধিকার নেই, অর্থাৎ এই সম্পদগুলোতে, এই ধানগুলো, এগুলো চাষাবাদ করে, এগুলো অন্যদের কোনো অধিকার নেই, ঠিক আছে। আচ্ছা, সেসব পেতে চাইলে মায়ের কৃষক ছেলের উপরেই সবাইকে নির্ভর করতে হবে, অর্থাৎ আমরা ধান টান যে পাবো কার উপর নির্ভর করি, তারা চাষাবাদ করে তাদের উপরই তো। দেখো, ওই যে লাউয়ের জাংলা, জাংলা মানে বাঁশের তৈরি মাচা, জাংলা অর্থ হচ্ছে বাঁশের তৈরি মাচা, পাতা মানে হচ্ছে তৈরি, ধরো এটা আমি বললাম বিছানাটা পেতে দাও, মানে বিছানাটা তৈরি করে দাও, ঠিক আছে, এটাই বলছে। দেখো, ওই যে লাউয়ের জাংলা পাতা, অর্থাৎ বাঁশের তৈরি যে পাতা, মানে যা বাঁশের তৈরি করা গড়, এই গড় মানে তো গড়ই বুঝো, তাহলে বাঁশের তৈরি মাচা দিয়ে তৈরি করা গড়, বাঁশের তৈরি মাচা দিয়ে তৈরি করা গড়, গ্রামের গড়গুলো লাগিয়ে দিলাম, দেখা যায় একটু দূরে, অর্থাৎ একটু দূরেই দেখা যায়। কৃষক বালা, এটা পরীক্ষায় ক নাম্বার দিয়ে আসতে পারে, কৃষক বালা বলতে বলতে, কৃষক মানে তো কৃষক, এনে বালা বলতে হচ্ছে কন্যা, কৃষকের কন্যা বা কৃষকের মেয়ে, কৃষক বালা মানে কৃষকের কন্যা, আসছে ফিরে নদীর পথে কলসিপুরে, অর্থাৎ নদী থেকে কি করছে, কলসিপুরে মানে বরে, কলসিপুরে পানি নিয়ে ফিরে আসতেছে থেকে কৃষক বালারা, অর্থাৎ কৃষকের কন্যারা, ক্লিয়ার। ওই কুড়েঘর মানে ছোট বেড়ার ঘর, কুড়েঘর মানে হচ্ছে ছোট বেড়ার ঘর, উহা উহার মাঝে যে চিরশোক বিরাজ করে, অর্থাৎ এই যে কৃষকরা যে কুড়ে ঘরে থাকে, সেখানে এগুলোর মাঝে তাদের কি চিরশোক বিরাজ করে, তাদের টেনশন করতে হবে না, তাদের বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে, এইসব চিন্তা করতে হবে না, ক্লিয়ার। নাইরে সুখ অট্টালিকায়, বলতে কই বলতেছে, সুখ নাই রে, অট্টালিকায় সুখ নাই, তারা দালান ইয়ে করে, সিসি ক্যামেরা লাগাইছে, তাদের সুখ নাই, নাইরে সুখ রাজার ঘরে, তাহলে কই বলতেছেন সুখ কোথায়, কুড়ে ঘরে, সুখ কুড়ে ঘরে কোথায় সুখ নেই, অট্টালিকায়ও সুখ নাই, রাজার ঘরও সুখ নাই। তাহলে চলো আমরা এটা একটু ব্যাখ্যা দেখে আসি। প্রকৃতিতে দেখো, গ্রামের প্রকৃতিতে লাউয়ের মাচা, কুড়েঘর, কৃষক কন্যার কলসির কাকে মানে কুমোরে নদী থেকে পানি নিয়ে আসার দৃশ্য অপরূপ সৌন্দর্যের দ্বারক। এমন সুন্দর স্নিগ্ধ প্রকৃতির পরিবেশে কুড়েঘর থেকে যে সুখ পাওয়া যায়, তাহলে কুড়েঘর থেকে যে সুখ পাওয়া যায়, তা রাজার আলয় অর্থ হচ্ছে ঘর, রাজার ঘরে বা অট্টালিকায় পাওয়া যায় না। তারপর দেখো লাস্ট যে প্যারাটা আছে, কত গভীর তৃপ্তি আছে, আছে লুকিয়ে ওই পল্লীর মাঝে, অর্থাৎ মানে পল্লীর মাঝে যে কত তৃপ্তি আছে, ঠিক আছে। জানুক অর্থাৎ কেউ জানুক, নাই বা জানুক, অর্থাৎ কেউ জানুক আর নাই জানুক, সে কথা মোর মনই জানে, সে কথা মোর মানে আমার, অর্থাৎ কবির মন জানে যে এটা, অন্যরা জানুক আর না জানুক, তার মন জানে যে গ্রামের মধ্যে কত কিছু লুকায় আছে, তৃপ্তি। এ দেখো, মায়ের গোপন বৃত্ত মানে হচ্ছে ধন সম্পদ, অর্থাৎ পল্লী গ্রামের মায়ের যে ধন সম্পদ কি ফসল, অন্যান্য যে বাতাস যেগুলো আছে, এগুলো যে ধন সম্পদগুলো তার খুঁজে পেয়েছে ওরাই কিছু, তার খোঁজ পেয়েছে ওরাই কিছু, অর্থাৎ মায়ের যে গোপন ধন সম্পদগুলো আছে, পল্লী গ্রামের যে ধন সম্পদগুলো আছে, এটা কারা খুঁজে পাইছে, ওই যে গ্রামে যারা বসবাস করে তারাই খুঁজে পাইছে। এই যে দেখো, ওদের মতো তাই ওরা, ওদের মতো মানে হচ্ছে আমাদের, অর্থাৎ মোদের মতো হচ্ছে আমাদের মতোই তাই ওরা মানে হচ্ছে গ্রামের আর ছোট নাকো মুহের পিছু, অর্থাৎ শহরের মানুষ যেমন লোভের পিছনে ছুটে, লোভের সম্পদের পিছনে ছুটে, ঠিক গ্রামের মানুষ, অর্থাৎ এই মানুষগুলো কি করছে, এসবের পিছনে ছুটে না, কারণ এরা জানে এদের গ্রামে সম্পদ আছে, সম্পদগুলো কি ফসল, এই জন্য এরা সম্পদের পিছনে ছুটে, কিন্তু এই কি করছে না, লোভের পিছনে ছুটে না। তাহলে চলো আমরা লাস্ট প্যারার ব্যাখ্যাটা একটু দেখে আসি।
লাস্ট প্যারাটার ব্যাখ্যাটা একটু দেখো। বলতেছে দেখো, পল্লীর মনোরম প্রকৃতির পরিবেশে যে প্রশান্তি বিরাজ করে তার শহরে নেই, একথা পল্লী মায়ের কোনো সন্তানের কাছে অজানা নয়। তাই পল্লীর মাকে ছেড়ে শহরে পাড়ি জমালেও পল্লী মা তা জানে। তবু সে মুখে, অর্থাৎ মুখে মানে সে লোভের কিছু পিছনে গিয়ে মাকে ছেড়ে চলে যাচ্ছে। অথচ যারা পল্লী মায়ের গোপন সম্পদের সন্ধান লাভ করে, অর্থাৎ গ্রামের ছেলেরা, তারা মুখে অর্থাৎ এরকম লোভের পিছনে নিয়ে মাকে ছেড়ে চলে যায় না। আশা করি কবিতাটা তোমরা যদি এই পড়ো তাহলে আশা করি কবিতাটা বুঝতে পেরেছো। এই কবিতাগুলো প্রত্যেকটা পড়বার এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুর সাথে শেয়ার করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।